মানুষ সবচেয়ে বেশি কিসের প্রেমে পড়ে জানেন? সেটা হচ্ছে কথা বলার ধরন, অভিব্যক্তি, স্বর, রুচিবোধ আর শব্দচয়ন। শুধু কথা দিয়ে কাউকে মেরে ফেলা যায়, আবার কথা দিয়ে স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক কাজ হয়ে যায়, আবার কথা দিয়েই একটা যুদ্ধ বাঁধিয়ে ফেলা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আইটি কিচেন টিপস ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের কিচেন টিপস ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমরা গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে কুরবানি ঈদের কাজগুলো আগেই গুছিয়ে নিতে পারি। তো কুরবানি ঈদের আগেই কাজগুলো গুছিয়ে সহজ এবং সুন্দরভাবে করে নিতে 12টি কিচেন টিপস আজকে আমি শেয়ার করব। আশা করছি আমার আজকের কিচেন টিপসগুলো আপনাদের ভালো লাগবে। তো এই তো প্রথমে যে টিপসটা শেয়ার করতেছি সেটি হচ্ছে আদা রসুন ছিলা। তো আমাদের তো কুরবানি ঈদে আদা রসুন অনেক বেশি প্রয়োজন পড়ে, এজন্য কিন্তু প্রথমে আমি চাকু দিয়ে আদাটা ছেলা দেখিয়ে দিলাম। এখন আমি চামচ দিয়ে ছিলে নিতেছি। তো দুইভাবেই আদা ছেলার পদ্ধতিটা দেখিয়ে দিলাম। তো আমি কিন্তু বেশি পছন্দ করি চাকু দিয়ে আদাটা ছিলতে, চামচ দিয়ে আমার অত ভালো লাগে না। তারপর চামচ দিয়ে দেখিয়ে দিলাম। চামচ দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে আদা পরিষ্কার করা যায়। এই তো আমি আদাটা পরিষ্কার করে নিতেছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যে দেখেন চামচ দিয়েও কিন্তু আদাটা কত সুন্দর ছেলা হয়ে গিয়েছে। আর এই যে আমি আদা যে চাকু দিয়ে ছেলেছি সেটা কিন্তু ছেলা হয়ে গিয়েছে আর খুব সুন্দর হয়েছে। আর এই যে আমার আদা রসুনগুলো কিন্তু ছেলা হয়ে গিয়েছে। আর রসুনগুলো কিন্তু আমি সম্পূর্ণ যে খোসা আছে সেগুলো ফেলিনি, কারণ এটা হচ্ছে দেশি রসুন, সম্পূর্ণ খোসা ফেলতে গেলে অনেক বেশি সময় লাগবে। এজন্য আমি হালকা পাতলা একটু উপরের যে আবরণটা আছে সেটা ফেলে দিয়েছি। এখন আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। আর বড় রসুন হলে উপরের খোসাটা চাইলে আপনারা ফেলে দিতে পারেন। তো এই তো এখন আমি আদাগুলো ছোট ছোট টুকরা করে নিব। ছোট ছোট টুকরা করে নিলে হবে কি গ্রাইন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হবে, এই জন্য আমি ছোট ছোট টুকরা করে নিতেছি। এই তো দেখেন আমার আদাগুলো কিন্তু ছোট ছোট টুকরা করা হয়ে গিয়েছে। এখন আমি রসুনগুলো ছোট ছোট টুকরা করে নিব। তো রসুনের যে মাথার অংশটা আছে সেটা কিন্তু ফেলে দেব, সেটা অনেকটাই শক্ত থাকে। তো এই তো আমি দেখিয়ে দিতেছি আমি কিভাবে নিব রসুনটা। তো এই তো ছোট ছোট টুকরা করে নিতেছি। আর এই যে আস্তে আস্তে যে রসুনের যে মাথার অংশটা আছে সাইড থেকে আমি নিয়ে নিতেছি। আর শক্ত যে অংশটা আছে সেটা বটি দিয়ে সামান্য একটু কেটে নিলেই হয়ে যাবে। এভাবে কিন্তু আমি দেশি রসুনগুলো পরিষ্কার করি ব্লেন্ড করার জন্য। তো আপনারাও চাইলে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন, আর অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক ইজি পদ্ধতি। এজন্যই কিন্তু আমি একটু শেয়ার করে নিলাম। তো এই তো আদা রসুন কিন্তু আমার ছিলে কাটা হয়েও গিয়েছে। এখন আমি গরম মশলাটা রেডি করে নিব। তো আদা রসুনটা একটু পরে ব্লেন্ড করব, গরম মশলাটা আগে রেডি করে নিই। তো কুরবানি ঈদের সময় আমরা সবাই জানি মশলা অনেক বেশি প্রয়োজন পড়ে। তো আমি গরম মশলাটা যেভাবে রেডি করি, যেখানে দারুচিনি নিয়ে নিয়েছি, কালো এলাচ, তারপর হচ্ছে ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা আর হচ্ছে জিরা। তো আমি অনেক বেশি স্ট্রং ফ্লেভার পছন্দ করি না। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি কম সম মশলা খেতেই পছন্দ করি। তো তেজপাতাগুলো একটু ছোটো ছোটো টুকরা করে নিয়ে নিলাম। আর শাহি মশলা আমি আরও একদিন তৈরি করে দেখিয়ে দিব। তো এই তো এখানে আমি তেজপাতাগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে নিলাম। এখন আমি এটা একটা ফ্রাইং প্যানে মিডিয়াম আঁচে হালকা ভেজে নিব। হালকা ভেজে নিলে গুঁড়া করতে সুবিধা হবে। তো এই তো প্রথমে যে বড় মশলাগুলো আছে সেগুলো একটু টেলে নিব, তারপরে জিরা আর হচ্ছে লবঙ্গটা টেলে নিব। তো একসাথে দিলে হবে কি জিরাটা বেশি ভাজা হয়ে যাবে আর জিরার যে একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি আগে গরম মশলা যে বড়গুলো আছে সেগুলো একটু টেলে নিতেছি, পরে আমি এই যে জিরা দিয়ে দিলাম, জিরা আর লবঙ্গ। এখন আস্তে ধীরে টেলে নিব। আর এটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেই টালতে হবে, হাই হিটে দিলে কালার নষ্ট হয়ে যাবে এবং স্মেলটাও নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখেন আমার কিন্তু মশলাটা টালা হয়ে গিয়েছে। এখন আমি গ্রাইন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিব। তো প্রথমেই আমি গরম মশলাটা ব্লেন্ড করে নিতেছি। আদা রসুনটা যদি আগে ব্লেন্ড করতাম তাহলে আবার গ্রাইন্ডারটা ভিজে যেত, এজন্য আমি আগে গরম মশলাটাই ব্লেন্ড করে নিলাম। এখন আমি আদা রসুনটাও কিন্তু ব্লেন্ড করে নিব। আর এই যে দেখেন কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে আমার গরম মশলার গুঁড়াটা। তো এই তো এটাই কিন্তু আমি মাংসের মধ্যে দিব, এটাই কিন্তু মাংসের মশলা হয়ে গিয়েছে আমার। তো আপনারাও চাইলেও কিন্তু এভাবে মশলাটা ব্লেন্ড করে নিতে পারেন। আর এখন আমি আদা রসুনের যে পেস্টটা আছে সেটা তৈরি করে নিলাম। তো এই যে দেখেন রসুনটা যে আমি খোসা সহকারে রেখেছিলাম ব্লেন্ড করার পরে কত সুন্দর হয়েছে। আর এটার মধ্যে কোনো খোসাই নাই, দেখেন দেখে কিন্তু বোঝা যেতেছে কত সুন্দর মিহি পেস্ট হয়ে গিয়েছে। আর রসুনের খোসা যে থাকে সেটা কিন্তু ফেলে না দিলেও হয়, সেটা একটু দেখিয়ে দিলাম। আর এই যে এখন আদা আর রসুন কিন্তু আমি একসাথে মিক্সড করে রাখবো, আপনারা চাইলে আলাদা আলাদাও রাখতে পারেন। আর এই যে আমার মশলা কিন্তু রেডি হয়ে গিয়েছে। মশলার কাজটা শেষ করে আমি আর কি কি টিপস শেয়ার করি সেটাও দেখেন, সাথেই থাকেন। আর এই যে এখন আমি যে টিপসটা শেয়ার করব সেটি হচ্ছে ফ্রিজ। তো কুরবানি ঈদের আগে আমাদের যাদের যাদের ফ্রিজ আছে সবাই ফ্রিজটা পরিষ্কার করে নেবেন। কুরবানি ঈদের সময় অনেক বেশি মাংস রাখতে হয়, এই কারণেই কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে নিতে হয়। আর অনেক বেশি মাংস রাখার কারণে হয় কি ফ্রিজটা নোংরা হয়ে যায়। তো নোংরা ফ্রিজে আবার যদি বেশি নোংরা হয় তখন কিন্তু ভালো লাগবে না। আর হচ্ছে
ভারী হয়ে যাবে। তো এই তো আমি কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দরভাবে। এখন আমি যে কোনো সময়ে মাংস টাংস যা আছে সব কিন্তু রেখে দিতে পারবো খুব সুন্দরভাবেই। তো আপনারাও কিন্তু চাইলে কুরবানি ঈদের আগে এভাবে ফ্রিজটা পরিষ্কার করে নিতে পারেন, আপনাদের সুবিধার্থে ভালো হবে। তো এখন আমি যে টিপসটা শেয়ার করব সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এই যে এখানে দেখেন আমি কিন্তু বরফ করে নিয়েছি দুইটা বড় বড় সাইজের। তো এই বরফটা কেন করেছি, এই বরফটা করেছি কুরবানির যে মাংসটা থাকে সেটা রান্না করার পরে কিন্তু দেখা যায় অনেক বেশি তেল উঠে। তো এই বরফটা দিয়ে কিন্তু তেলটা সরিয়ে নেওয়া যাবে। তো আমরা কিন্তু সবাই জানি বরফ দিয়ে গরুর মাংসের তেলটা সরিয়ে নেওয়া যায়। এজন্য আপনারা চাইলে কিন্তু এরকম বরফ রেডি করে রাখতে পারেন, তাহলে দেখা যাবে যে গরুর মাংস রান্না করার পরে যে উপরে যে তেলটা থাকে এই বরফটা দিয়ে কিন্তু সেই তেলটা উঠিয়ে নেওয়া যাবে, আর গরুর মাংসটাও খেতে অনেক ভালো লাগবে। আমরা অনেকেই গরুর মাংসের তেলের কারণে কিন্তু গরুর মাংসটা খেতে চাই না। তো এই সহজ পদ্ধতিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। বরফ দিয়ে কিন্তু আপনারা চাইলে গরুর মাংসের যে এক্সট্রা তেলটা আছে সেটা কিন্তু উঠিয়ে নিতে পারবেন, আর খুব সহজে উঠিয়ে নেওয়া যায় বরফ দিয়ে গরুর মাংসের তেলটা। তো আশা করছি আপনাদের এই টিপসটা ভালো লাগবে। তো এরপরে যে টিপসটা শেয়ার করব সেটি হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। তো ঈদের সময় তো আমাদের অনেক বেশি পেঁয়াজের বেরেস্তা দরকার পড়ে, অনেক রান্নাবান্না থাকে। তো এই জন্যই কিন্তু একটু চাইলে আপনারা পেঁয়াজের বেরেস্তাও তৈরি করে রাখতে পারেন, যে কোনো বক্সে রাখতে পারেন, যে কোনো বক্সে রেখে আপনারা ফ্রিজে রাখতে পারেন। ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আর এই যে আমার বেরেস্তাটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে। তো এর আগের ভিডিওতে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করা দেখিয়ে দিয়েছিলাম, এজন্য আর আজকে দেখালাম না। শুধু পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে রাখতে পারেন সেটা একটু শেয়ার করে দিলাম। তো আশা করছি আমার এই টিপসটিও আপনাদের ভালো লাগবে। তো ঈদের সময় আমরা গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু আমাদের সংসারের কাজগুলো অনেক বেশি সহজ করে নিতে পারি। তো এরপরে যে টিপসটা শেয়ার করব সেটি হচ্ছে পলিথিনের ব্যাগ। কুরবানি ঈদের সময় কিন্তু পলিথিনের এরকম ব্যাগ অনেক বেশি প্রয়োজন পড়ে, আমরা এটা সবাই কম বেশি জানি। তো আমি এখানে কম করেই দেখিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এরকম পলিথিনের ব্যাগ কিন্তু একটু বেশি করে এনে রাখতে পারেন, তাহলে আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। তো এরকম পলিথিনের ব্যাগ অন্যান্য সময় অনেক বেশি কাজে লাগে, বিশেষ করে কুরবানি ঈদের সময় কিন্তু অনেক বেশি কাজে লাগে, মাংস দিতে হয় অনেক জায়গায়। এজন্য কিন্তু আপনারা চাইলে এরকম পলিথিনের ব্যাগ এনে রাখতে পারেন বাসায়। এরপরে যে টিপসটা শেয়ার করব সেটি হচ্ছে হ্যান্ড ওয়াশ। তো কুরবানি ঈদের সময় মাংস খাওয়া হয়, অনেক বেশি তেল চর্বি হয় হাতের মধ্যে। তো এই জন্য কিন্তু হ্যান্ড ওয়াশটা আমরা বেশি করে এনে রাখতে পারি। আমি এটা কিচেনের জন্য নিব, বেসিংয়ে আছে তো কিচেনেও রেখে দিব। কিচেনে যখন বাসন মাজা হয় আমাদের গৃহিণীদের হাত কিন্তু অনেক বেশি তেলতেলে হয়ে থাকে, এজন্য আমি কিচেনেও একটা হ্যান্ড ওয়াশ রাখতে পছন্দ করি, বিশেষ করে কুরবানি ঈদের সময়। তো এই তো আমি এখন এই হ্যান্ড ওয়াশটা কিন্তু বেসিং রান্নাঘরে রেখে দিব। তো এটা আমার খালি বোতল ছিল, আগের ছিল, এই বোতলটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই তো হ্যান্ড ওয়াশগুলো আমি এখানে ভরে নিতেছি। তো আপনারাও চাইলে কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই তো আমি ভালো করে হ্যান্ড ওয়াশের যে মুখটা আছে সেটা লাগিয়ে নিতেছি। তো আমার কিচেন টিপসগুলো আপনাদের কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে ভীম লিকুইড। তো কুরবানি ঈদের সময় দেখা যায় ওই যে বললাম না তেল চর্বি অনেক বেশি হয়, তো তেল চর্বির কারণে কিন্তু ভীম বারটা একটু কমই ভালো হয়। আমার কাছে মনে হয় যে ভীম লিকুইড যে আছে সেটাই ভালো হয় বেশি বাসন মাজার জন্য। আর কুরবানি ঈদে তো অনেক বেশি বাসন হয়, অনেক বেশি তেল চর্বিওয়ালা বাসন হয়, এজন্যই কিন্তু আমি ভীম লিকুইডের যে আইডিয়াটা আছে সেটা একটু শেয়ার করে দিলাম। তো এই টিপসটি ভালো লাগবে আমি আশা করছি আপনাদের। এখন আমি যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে আমাদের বাসায় দা, চাকু, বটি যা আছে এগুলো চাইলে কিন্তু আপনারা ধার করে নিতে পারেন। তো হচ্ছে কুরবানি ঈদের সময় তো মাংস কাটাকাটি করতে হয়, এই কারণে কিন্তু বটি, চাকু, দা এই সব কিছু ধার করে নিতে পারেন, অথবা হচ্ছে যারা ধার করায় দেয় কিছু কিছু লোক আছে তাদের কাছে নিয়েও ধার করে নিয়ে আসতে পারেন বটি, চাকু, দা। তো একটু শেয়ার করে দিলাম, আশা করছি এই টিপসটা আপনাদের ভালো লাগবে। এছাড়াও আমি এখন যে টিপসটা শেয়ার করব এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। এই আমরা যখন রান্নাঘরে বাসন ধুই বা বাসন ধোয়ার পরে বেসিংয়ের মধ্যে কিন্তু তেল তেলে ভাব হয়ে যায়, আর কুরবানিতে দেখা যায় যে অনেক সময় বেসিংটার মধ্যে পানি জমে যায় এই চর্বির কারণে। তো আপনারা কুরবানিদের দিন রান্নাবান্না শেষ করে রাতের দিকে কিন্তু এরকম হাঁড়ি ভর্তি পানি গরম করে রাইস কুকারে পানিটা গরম করে নিতে পারেন। আমি চুলায় করে নিয়েছি, রাইস কুকারে একটু বেশি করে পানি গরম করে নিয়ে এরকম কিন্তু বেসিংয়ে ঢেলে দিতে পারেন, তাহলে দেখা যাবে যে যে চর্বিটা বেসিংয়ে জমে যাবে সেটা কিন্তু আর থাকবে না, অটোমেটিক আপনার বেসিংটা পরিষ্কার হয়ে যাবে। এই তো এই টিপসটা আশা করছি আপনাদের ভালো লাগবে, আর অনেক বেশি হেল্পফুল কিন্তু এই টিপসটা বেসিংটা পরিষ্কার করার জন্য। তো এখন যে টিপসটি শেয়ার করব সেটি আরও বেশি কার্যকরী। দা, চাকু, বটি ছাড়াই কিন্তু পেঁয়াজ কীভাবে কাটতে হয় সেটা এখন আমি শেয়ার করে দিব।
তো আমি পেঁয়াজগুলো ছিলে নিয়েছি। তো আমাদের বাসায় যদি এরকম ভাজি কাটার থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই পেঁয়াজগুলো কেটে নিতে পারেন। আর আমার কাছে এই টিপসটা অনেক বেশি ভালো লাগে, নিমেষেই কিন্তু আপনারা অনেকগুলো পেঁয়াজ কেটে নিতে পারবেন। তো এই ছোটোটা দিয়ে আমি করব না, এই ছোটোটা দিয়ে করলে হবে পেস্ট হয়ে যাবে। তো এই যে বড় যে হচ্ছে জায়গাটা আছে পেঁয়াজ কাটার বা ভাজি কাটারে, সেই জায়গাটা দিয়ে আমি করে নিতেছি। ছোটোটা দিয়ে করলে কিন্তু এটা পেস্ট হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আমি খুব তাড়াতাড়ি অনেকগুলো পেঁয়াজ কেটে নিতে পারি। তো ঈদের আগে আমাদের তো অনেক বেশি পেঁয়াজের দরকার হয়, এজন্য কিন্তু আপনারা চাইলে এভাবে ভাজি কাটারের সাহায্যে অনেকগুলো পেঁয়াজ কেটে নিতে পারেন খুব সহজেই আর খুব কম সময়ে। তো আমার তো এই টিপসটা অনেক বেশি ভালো লাগে, আশা করছি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদেরও এই পেঁয়াজ কাটার টিপসটা অনেক বেশি ভালো লাগবে। তো আপনাদের সুবিধার্থেই কিন্তু কিচেন টিপস ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমি পেঁয়াজগুলো কেটে একটা বক্সে রেখে দেবো। তো এটা কিন্তু আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন, আর চাইলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন, কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে, কারণ পেঁয়াজের তো একটা উগ্র গন্ধ থাকে। ঢাকনা দিয়ে না রাখলে পুরো ফ্রিজটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এইভাবে সুন্দর করে পেঁয়াজ কেটে রাখতে পারেন। আর আজকে টিপস ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।